নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। প্রাচীন ভারতের ইতিহাসে আমরা আগের দিনের চ্যাপ্টারে পড়েছি গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে, গুপ্ত রুলারদের সম্পর্কে পড়েছি। আজকের ক্লাসে আমরা গুপ্তদের সমসাময়িক একটা রাজবংশ বাকাটক বংশ সম্পর্কে জানবো এবং পুরো বাকাটক বংশের রুলারদের কথা আজকের এই চ্যাপ্টারে আমরা কমপ্লিট করব। আমি এখানে যে এনসিয়েন্ট হিস্ট্রি পড়াচ্ছি সেটা অনেকটাই ডিটেলসে তোমাদের যারা WBCS পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, WBCS প্রিলিমস মেন্স ফুল কভার হওয়ার মতো করে আমি পড়াচ্ছি এবং ডিটেলসে পড়াচ্ছি। যদি তোমরা আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে প্লেলিস্ট অপশানে গিয়ে মেন্স এক্সাম সেকশনের মধ্যে প্রাচীন ভারতের ইতিহাসের একটা প্লেলিস্ট পেয়ে যাবে, সেই ক্লাসগুলো পরপর দেখো। আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আগের এই প্লেলিস্টটা তোমরা খুঁজে পেয়ে যাবে। লাইভ ক্লাসে তোমরা অ্যাটেন্ড করো মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টায় ইউটিউব ফ্রি লাইভ ক্লাস, যেখানে আমি চ্যাপ্টার ওয়াইজ MCQ এবং বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করছি। এবং তোমরা মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টায় অবশ্যই লাইভ ক্লাসে অংশগ্রহণ করো। এটা সেকেন্ড চ্যানেল দ্য জিকে একাডেমি 2.0। এখানে আমি ওয়ার্ল্ড হিস্ট্রি এবং জিওগ্রাফি পড়াচ্ছি। তোমরা যদি ক্লাসগুলো দেখতে চাও তাহলে সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে বা হোম সেকশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো। আমরা পড়বো আজকে বাকাটক বংশ সম্পর্কে এবং এরা ডেকান অঞ্চলে অর্থাৎ দাক্ষিণাত্য অঞ্চলে রাজত্ব করত। গুপ্তদের সমসাময়িক একটা বংশ এরা, এবং গুপ্ত বংশের সঙ্গে এদের একটা ভালো সম্পর্ক ছিল, কারণ গুপ্তরা কোনোদিনই এই বংশটার উপর আক্রমণ করেনি। ইভেন আমরা দেখেছি যে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে আক্রমণ করেছিলেন, যদিও সেই সমস্ত বংশগুলোকে আন্ডারে নিয়ে তিনি তাদেরকে ছেড়ে দিয়েছিলেন, গ্রহণ পরিমোক্ষ এই ব্যাপারগুলো আগের দিন আমরা বুঝেছিলাম। কিন্তু বাকাটকদের ওপর কোনো আক্রমণ করা হয়নি। ইভেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য তিনিও আক্রমণ করেননি। এর পিছনে কিছু কারণ ছিল, সেগুলো আজকে আমরা দেখব। তার আগে এরা কোন জায়গাটায় রাজত্ব করত আমরা বেশ কিছুদিন আগে সাতবাহন বংশ সম্পর্কে পড়েছি। সাতবাহন বংশ দাক্ষিণাত্যের যে জায়গাটাতে রাজত্ব করত এবং সাতবাহন বংশের পতনের পর সেই জায়গাটাতেই বাকাটক বংশের উত্থান হয়। তো আমরা এক কথায় বলতে পারি এই দাক্ষিণাত্য অঞ্চলে সাতবাহন বংশকে রিপ্লেস করে বাকাটক বংশ শাসন করতে শুরু করে। মেনলি মহারাষ্ট্র, বিদর্ভ এই সমস্ত এলাকাতে এরা শাসন করে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাকি সমস্ত জায়গাতে শিলালিপি হোক বা বিভিন্ন গ্রন্থ থেকে আমরা এই বংশটার নাম পাচ্ছি বাকাটক বংশ, কিন্তু একটা মাত্র জায়গাতে পুরাণে বলা হচ্ছে এই বংশটার নাম বিন্ধায়ক। ঠিক আছে, বিন্ধায়ক। যদি বলা হয় যে বিন্ধায়ক বংশ কোন বংশটাকে বলা হয়, সেটা বাকাটক বংশের কেই বলা হচ্ছে বিন্ধায়ক। এবার কেন এরা বিন্ধ অঞ্চলে রাজত্ব করত সেই জন্য বিন্ধায়ক, তো এই নামটা শুধুমাত্র পুরাণ থেকেই আমরা জানতে পারছি। এবং এরা ধর্মের দিক থেকে সমস্ত রুলার এই বংশের তারা ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিল। এটা আমরা আগেও দেখেছি যে সাতবাহন বংশ তারাও ছিল ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিল। তার পরবর্তী যে রাজবংশ তারাও ব্রাহ্মণ্য এর ধর্মের ফলোয়ার। তার ফলে কি হচ্ছে, এই জায়গাতে দাক্ষিণাত্য অঞ্চলটাতে ব্রাহ্মণ্য ধর্মের বিভিন্ন নিদর্শন প্রচুরভাবে বৃদ্ধি পাচ্ছে। এই সময় আমরা দেখবো যে এদের সময়তে বিভিন্ন মন্দির তৈরি হচ্ছে নাচনাকুঠার বলে একটা জায়গাতে, সবই এদের সময় এই জায়গাটাতে হচ্ছে। তো এরা অ্যাকচুয়ালি ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিল এবং ব্রাহ্মণ্য ধর্মে যে সমস্ত স্যাক্রিফাইস মানে যাগযজ্ঞ সমস্ত কিছুই এই বংশের রুলাররা করেছে। এবং সাতবাহন বংশ প্রথম রাজবংশ ছিল যারা জমি দান করা শুরু করে যায় ভারতে। সেম ভাবে এরাও এই বংশটাও প্রচুর জমি দান করছে ব্রাহ্মণদেরকে, এবং সেইগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কপার প্লেটের মাধ্যমে। এটা আমি আগের দিন বলেছিলাম যে কপার প্লেট বা তাম্রপত্র যে জিনিসগুলো সেগুলো ইউজ করা হতো এই জমি দানের রেকর্ড করার জন্য। আজকে যেমন আমরা দলিল হিসেবে ইউজ করি কাগজ, সেই রকম সেই সময় তাম্রপত্র ছিল। তো তাম্রপত্র এরাও প্রচুর ইস্যু করেছে, প্রচুর জমি দান করেছে। তো ব্রাহ্মণ্য ধর্মের এরা ফলোয়ার ছিল। আবার ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার হওয়া সত্ত্বেও অন্যান্য ধর্মের প্রতি এরা সহিষ্ণু ছিল এবং এরা এই সময়তে বৌদ্ধ ধর্মেরও ব্যাপক উন্নতি হয় এই অঞ্চলটাতে। এর একটা বড়সড় প্রমাণ হচ্ছে অজন্তা গুহা। অজন্তা গুহার বেশ কিছু গুহা এদের আন্ডারে তৈরি হয়, এই বংশের রুলারদের আন্ডারে। এবং অজন্তা গুহা পুরোপুরি একটা বুদ্ধিস্ট, ঠিক আছে, বুদ্ধিস্ট গুহা ছিল, যেটা বহুদিন আগে থেকে বানানো শুরু হয়। সাতবাহনদের সময় থেকেই অজন্তা গুহার নির্মাণ কাজ শুরু হয়। এই সময়তেও বেশ কিছু গুহা নির্মিত হয় যেগুলো সবই বৌদ্ধ ধর্মের নিদর্শন আমাদের সামনে রাখছে। এবং
গুপ্তদের সঙ্গে এদের ভালো সম্পর্ক ছিল, এটা তো আমরা দেখলামই। সেই সঙ্গে সঙ্গে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস অর্থাৎ বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়েছিল বাকাটক বংশের একজন রুলার যার নাম হচ্ছে রুদ্রসেন দ্বিতীয়, এনার সম্পর্কে পড়বো আজকে। রুদ্রসেন দ্বিতীয়র সঙ্গে চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্যের যিনি কন্যা ছিলেন প্রভাবতী গুপ্ত, এনার বিবাহ হয়। তার ফলে গুপ্তদের সঙ্গে সম্পর্ক আরো ভালো হয়ে যায়। এছাড়াও এই বিবাহটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল এদের শক্তির পিছনে। এছাড়াও অন্যান্য যে সমস্ত ছোট ছোট কিন্তু ইম্পর্টেন্ট রাজবংশ সেই সময় ছিল, যেমন নাগ বংশ, নাগ বংশ যারা পদ্মাবতী অঞ্চলে রাজত্ব করতো, এদের সঙ্গে এদের বৈবাহিক সম্পর্ক ছিল। কাদম্ব বংশ, এরা কর্ণাটক, আজকের কর্ণাটক অঞ্চলে রাজত্ব করতো, তাদের সঙ্গে ছিল। এবং অন্ধ্রপ্রদেশের বিষ্ণুকুণ্ডী বলে একটা রাজবংশ রাজত্ব করতো, তাদের সঙ্গে এদের বৈবাহিক সম্পর্ক ছিল। তো এরা যত না বেশি যুদ্ধ করে জয়লাভ করেছে, তার থেকেও বেশি বৈবাহিক সম্পর্কের মাধ্যমে ভালো সম্পর্ক স্থাপন করেছে বিভিন্ন রাজবংশের সঙ্গে, এটা দেখছি। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা বাকাটক বংশের যেটা ভারতে সব থেকে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে এতে শিল্প স্থাপত্যে। আমরা এখনো পর্যন্ত গুপ্ত শিল্প সম্পর্কে পড়িনি। গুপ্ত এবং বাকাটকদের শিল্প, এটা আমরা এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে শুরু করব মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এনসিয়েন্ট হিস্ট্রির। তো সেইটা তখন দেখবো একসাথেই যে এদের সময় অনেক কিছু তৈরি হয়েছে। যেমন একটা উদাহরণ দিলাম যে অজন্তা গুহা, এছাড়াও প্রচুর মন্দির এই সময় তৈরি হয়, প্রচুর ভালো ভালো রচনা এই সময় তৈরি হয়। এই বংশের বেশ কিছু রুলার ছিলেন যারা প্রাকৃত ভাষাতে পণ্ডিত ছিলেন এবং প্রাকৃত ভাষাতে বেশ কিছু গ্রন্থ রচনা করেন। আর্ট, আর্কিটেকচার, লিটারেচার, এই সমস্ত জায়গা থেকে এই বংশের একটা বড় সুনাম আমরা দেখতে পাবো। এবং যেটা অজন্তা গুহা, দ্য ফেমাস অজন্তা গুহা, অজন্তা গুহা কোথায় অবস্থিত? অজন্তা গুহা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে। এটা একটা বুদ্ধিস্ট বিহার, বুদ্ধিস্ট সাইট। প্রথম কথা তো এরকমই কোশ্চেন করা হয়, অজন্তা গুহা এটা কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? এটা বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। এখন এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। এর মধ্যে গুহাগুলো এরকম দেখতে, কিন্তু ভেতরে গেলে অসাধারণ কারুকার্য করা রয়েছে। যারা গেছো তারা অবশ্যই জানবে। এখানে প্রচন্ড বেশি কারুকার্য, ভাস্কর্য, মূর্তি ইত্যাদি দেখতে পাওয়া যায়। এবং এখানে বাকাটক বংশের একজন রুলারের বড়সড় অবদান রয়েছে, যার নাম হচ্ছে হরি সেন। এই নামটা ইম্পর্টেন্ট। হরি সেনের সময়তে এটা তৈরি হয়। শুধু এনার সময় তৈরি হচ্ছে না, অ্যাকচুয়ালি যে এই গুহাগুলো, এটা শুরু হচ্ছে কবে থেকে? সাতবাহন বংশের সময় থেকে। সাতবাহন বংশের সময় থেকে এটার নির্মাণ কাজ শুরু হচ্ছে। মানে সেই সময় কিছু গুহা তৈরি হয়েছে। পরবর্তীকালে গুপ্ত এবং বাকাটক বংশ, দুটো বংশেরই নাম করতে হবে, গুপ্ত এবং বাকাটক বংশের আন্ডারেও এখানে নির্মাণ কাজ হয়েছে। মানে ধরো গুপ্ত বংশের কোনো রুলার এখানে একটা গুহা তৈরি করলেন, বাকাটক বংশের একজন রুলার একটা গুহা তৈরি করলেন, এইরকম অনেকগুলো গুহা তৈরি হয়েছে এইভাবে। মোটামুটি সেকেন্ড সেঞ্চুরি, খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে এটা নির্মাণ কাজ শুরু হয় এবং 480 খ্রিস্টাব্দ অব্দি, এত বড় একটা টাইম, প্রায় বলতে পারো 600, 650, 700 বছর ধরে এই সমস্ত গুহাগুলো তৈরি হয়েছে। কোথায় অবস্থিত? ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এটা অবস্থিত। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট যেমন 9, 10, 12 এগুলো গুহার নাম্বার। এখানে তো যে গুহাগুলো রয়েছে প্রায় 30টা না 32টা গুহা রয়েছে। একটু সংখ্যাটা আমার এখন আপাতত মনে নেই, কিন্তু 9, 10, 12, 13, 15 এই সমস্ত যে নাম্বারের গুহাগুলো, এগুলো প্রথম দিককার গুহা। এগুলো সাতবাহনদের সময় তৈরি হয়। পরবর্তী যে গুহাগুলো সবই গুপ্ত এবং বাকাটক বংশের আন্ডারে তৈরি হয়। এবং হরি সেন ইনি একজন ফেমাস রুলার, যিনি এখানে তার অবদান রেখেছেন। এছাড়াও যেটা বলছিলাম মন্দির নির্মাণ, দেখো এখানে একটা জিনিস বলার রয়েছে, সেটা হচ্ছে গুপ্ত বংশের সময়, গুপ্ত পিরিয়ডে ভারতে প্রথম মন্দির নির্মাণ কাজ শুরু হয়। ইট, কাঠ বা পাথর এরকম স্থায়ী জিনিস দিয়ে মন্দির নির্মাণ কাজ গুপ্ত আমল থেকে শুরু হয়। এবং গুপ্তদের সমসাময়িক যেহেতু বাকাটকরা এবং এরাও সেম হিন্দু ধর্মের বা ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিল, সেই জন্য প্রচুর মন্দির এদের আন্ডারেও নির্মিত হচ্ছে। তো এই সময়টাকে অ্যাকচুয়ালি গুপ্ত শাসনের যে সময়কালটা, সেটাকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয়। এবং গুপ্ত শাসনকাল বলতে অ্যাকচুয়ালি বাকাটক বংশকে নিয়ে বলা হচ্ছে, সেই পুরো সময়টা গুপ্ত বাকাটক শাসনকালকে বলা যেতে পারে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ। এবং আমরা এটা যখন আর্ট অ্যান্ড কালচার সম্পর্কে পড়বো নেক্সট ক্লাস থেকে, তখন আরো ভালোভাবে ডিটেলসে জানতে পারবে কি কি এরা নির্মাণ করে, কোন কোন মন্দির এরা নির্মাণ করে ইত্যাদি। তো দুটো জায়গা রয়েছে, তিগাওয়া এবং নাচনাকুটার। এই দুটো পার্টিকুলারলি আলাদা করে আমরা পড়বো দুটো জায়গা সম্পর্কে, কারণ এখানে অনেকগুলো মন্দির রয়েছে। এই সবই গুপ্ত বাকাটক রাজত্বকালে তৈরি হচ্ছে। কিছু অজন্তা গুহার নাম্বার এখানে দেওয়া হয়েছে। এই নাম্বারের গুহাগুলো তারা
বাকাটকদের সময় তৈরি হয়। এবং এখানে একটা খুব ফেমাস পেন্টিং রয়েছে, পেন্টিং বলতে কাগজে আঁকা ছবি নয়, পাথরের গায়ে খোদাই করা পেন্টিং, যেটার নাম হচ্ছে মহাবী নিষ্ক্রমণ। কারণ গৌতম বুদ্ধের যে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া, সেটাকে মহাবী নিষ্ক্রমণ বলা হয়। তো এটা বৌদ্ধ ধর্ম রিলেটেড অজন্তা গুহা। তো সেই রকম একটা ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা এখানকার সব থেকে উৎকৃষ্ট নিদর্শন, এবং সেটা তৈরি হচ্ছে বাকাটক বংশের আন্ডারে। শুধু তাই নয়, এই বংশের যা রুলাররা তো এখানে কন্ট্রিবিউশন করেছে এই অজন্তা গুহা নির্মাণে, তার সাথে সাথে যারা মন্ত্রীরা ছিল তারা পর্যন্ত এখানে বিভিন্ন গুহাতে বিভিন্ন অবদান রেখেছে। যেমন একজন গভর্নরের নাম পাওয়া যাচ্ছে বাকাটকদের আন্ডারে, যার নাম হচ্ছে হস্তি ভোজ। ইনি একটা এখানে গুহাতে পেন্টিং এর নিদর্শন রেখেছেন, মানে তিনি কন্ট্রিবিউশন করেছেন, তিনি অর্থ দিয়েছেন, সেখানে তৈরি হয়েছে। এরকমও এখানে দেখা যাচ্ছে। তারপরে বরাহ দেবা বলে একজন রুলারের নাম, সরি, গভর্নরের নাম পাওয়া যাচ্ছে, যিনিও এখানে কন্ট্রিবিউশন করেছেন। তো এরকম গভর্নররা পর্যন্ত এখানে নির্মাণ করছেন। তো একটা রাজ্য, একটা সাম্রাজ্যের রাজত্বকালে শিল্প স্থাপত্যের কতটা ভ্যালু থাকলে সেই সময়কার গভর্নর যারা ছিল তারাও এরকম কাজ করছে, কতটা তারা প্রভাবশালী বা পয়সা তাদের ছিল। সেই জন্যই তো এক কথায় আমরা বলতে পারি যে বাকাটক বংশের রুলাররা তো মানে এই সময়টাতে ইকোনমির দিক থেকেও উন্নতি হয়। আমরা দেখতে পাচ্ছি যারা গভর্নমেন্ট মন্ত্রী ছিলেন তাদের হাতেও যথেষ্ট অর্থ ছিল, তারা এরকম কন্ট্রিবিউশন করছেন। কয়েকজন রুলারের নাম বললাম যে যারা প্রাকৃত ভাষার বিখ্যাত পণ্ডিত ছিলেন। তাদের মধ্যে প্রথম যে নামটা সেটা হচ্ছে প্রবর সেন দ্বিতীয়। এই নামটা খুব ইম্পর্টেন্ট, প্রবর সেন সেকেন্ড, যিনি সেতু বন্ধ কাব্য বলে একটা রচনা করেন। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এই বংশের রুলার ছিলেন। আর একজন হচ্ছে সর্বসেন, যিনি হরি বিজয়ের রচনা করেন। দুটোই প্রাকৃত ভাষায় রচনা। তাহলে এদের সময়কার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ছিল? প্রাকৃত ভাষা ছিল। এটাও মনে রাখার মতো। যেখানে গুপ্তদের ক্ষেত্রে আমরা যদি দেখি, গুপ্তদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সংস্কৃত। এটার প্রমাণ কিভাবে পাবে? কোথাও যদি লেখা নাও থাকে তোমরা বুঝতে পারবে সেখানকার আর্টের উপরে, মানে সেখানকার রচনা দেখে। যে ভাষাতে রচনা সব থেকে বেশি হবে সেই ভাষাতেই স্বাভাবিক সেই সময় সেই রাজার, মানে সেই রাজবংশ সেইটাই মেন ভাষা হিসেবে ইউজ করতো। যেমন আমরা যদি অশোকের ক্ষেত্রে দেখি, মৌর্য সাম্রাজ্যের সময় দেখি, অধিকাংশ যে রচনাগুলো হয়েছে শিলালিপি, স্তম্ভলিপি, সব কি ভাষায় লেখা? সবই পালি ভাষায় লেখা। তো সেই সময় পালি ভাষা প্রধান ভাষা ছিল মৌর্যদের। গুপ্তদের ক্ষেত্রে আমরা দেখবো যে বড় বড় রাইটাররা, যেমন আমরা একজনের নাম অবশ্যই বলতে পারি, তিনি হচ্ছেন কালিদাস। কালিদাসকে বলা হয় সর্বকালের শ্রেষ্ঠ সংস্কৃত রাইটার। তো তিনি সেই সময়কার গুপ্তদের আন্ডারে ছিলেন। তো তাহলে সেই গুপ্তদের যে প্রধান ভাষা সেটা হচ্ছে সংস্কৃত। অন্যদিকে এখানে আমরা দেখতে পাচ্ছি বাকাটকদের ক্ষেত্রে বাকাটক রুলাররা তারা প্রাকৃত ভাষাতে রচনা করছে, অতএব প্রাকৃত এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল। তো এইগুলো বোঝার মতো জিনিস, এইগুলো সেই জন্য আলাদা আলাদা করে বলছি। এবার কি বলা হচ্ছে, বৈধর ভর্তি বলে একটা স্টাইল, লেখার স্টাইল, এটা সংস্কৃত ভাষার সঙ্গে যুক্ত। যেমন আমরা বিভিন্ন রকমের বলি না, চতুর্দশ পদী কবিতা ইত্যাদি ইত্যাদি, যেমন আমরা বাংলাতে বলি, সেই রকম একটা স্টাইল এই সময় উৎপত্তি হয়। এবং সেটাও বিভিন্ন রাইটাররা, ফেমাস রাইটাররা ইউজ করেছেন এই স্টাইলের লিপিটা। এবং এই যে রচনাগুলো, এগুলো এই সময়কার রচনা, মানে এই সময় থেকে উৎপত্তি লাভ করে। কালিদাস এইভাবে রচনা করেছেন, বাণভট্ট এইভাবে রচনা করেছেন, ঠিক আছে। বাণভট্ট আরো পরের সময়কার মানুষ, হর্ষবর্ধনের সময়কার মানুষ। তারপর দান্ডিন, ইনি রচনা করেছেন। তো এইরকম টাইপের ব্যাপার। তো আমরা বলতে পারি যে শিল্প ছাড়াও এই সাহিত্য ক্ষেত্রেও এই সময় খুব উন্নতি হয়। এবার আমরা ডাইরেক্ট চলে আসবো যেটা হচ্ছে বাকাটক বংশ সম্পর্কে। বাকাটক বংশের ফাউন্ডার হচ্ছে বিন্দুশক্তি প্রথম। বিন্দুশক্তি প্রথম মোটামুটি 250 থেকে 270 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেন। তার আগে তোমরা পাশে যে এটা দেখতে পাচ্ছ, টেবিলটা দেখতে পাচ্ছ, এখানে কয়েকজন রাজার নাম দেওয়া রয়েছে। প্রথম নাম দেখতে পাচ্ছ বিন্দুশক্তি, সেকেন্ড হচ্ছে প্রবর সেন প্রথম। তারপরে এখানে দেখানো হয়েছে যেটা, সেটা হচ্ছে নন্দীবর্ধন ব্রাঞ্চ, আর একটা হচ্ছে বাস্তুগুমলা ব্রাঞ্চ। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই রুলারের পরে প্রবর সেন প্রথমের পর তার যারা পুত্ররা ছিলেন তারা ভাগ হয়ে যান, ডিভাইড হয়ে যান, এবং দুটো আলাদা জায়গা থেকে বাকাটক বংশ শাসিত হতো। মানে এক জায়গায় ক্যাপিটাল ছিল হচ্ছে, রাজধানী ছিল হচ্ছে নন্দীবর্ধন, আর একটা রাজধানী ছিল হচ্ছে বাস্তুগুমলা। তো সেই জন্য দুটো ব্রাঞ্চ তৈরি হয়ে যায় এবং সেখানে আলাদা আলাদা রুলাররা রাজত্ব করেন। যেমন তোমরা যদি দেখো, রুদ্র সেন প্রথম,
তিনি যে সময়টায় রাজত্ব করছেন প্রায় সেম সমসাময়িক সময় সর্বসেন প্রথম বলে একজন রুলারের নাম পাওয়া যাচ্ছে বাস্তুগুমলা ব্রাঞ্চের। তো এরা সমসাময়িক রুলার, কিন্তু যে সাম্রাজ্যটা ছিল সেটা ডিভাইড হয়ে যায়। সেখানে যাচ্ছি, প্রথম যে দুজন রুলার তাদের সম্পর্কে একটু জেনে নেব। সেটা হচ্ছে বিন্দুশক্তি প্রথম, এই বংশের প্রতিষ্ঠাতা বিন্দুশক্তি, এবং ইনি ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিলেন এবং সেই কারণে অনেকগুলো বেদিক স্যাক্রিফাইস অর্থাৎ যাগ যজ্ঞ এরকম টাইপের করছেন, এটা জানা যাচ্ছে। এনার সম্পর্কে লেখা রয়েছে অজন্তায় একটা পাওয়া শিলালিপিতে, যেটা তাকে বলা হচ্ছে কি, যেটা তাকে বলা হচ্ছে দ্বিজ। দ্বিজ বলে একটা টাইটেল তাকে দেওয়া হচ্ছে। আর এখানে অজন্তা যে ইনস্ক্রিপশন, অজন্তা শিলালিপি, সেটা যিনি লিখছেন তার নাম হচ্ছে হরিসেন। এই হরিসেন বলতে, এই হরিসেন প্রয়াগ প্রশস্তির রচয়িতা হরিসেন নয়, মানে গুপ্তদের আন্ডারে যিনি ছিলেন সেই হরিসেন সভাকবি তিনি নয়। হরিসেন বলে একজন রুলার এখানে রাজত্ব করেন বাস্তুগুমলা ব্রাঞ্চের, অনেক পরের রুলার, কিন্তু তিনি এই ব্যক্তির নাম লিখছেন বিন্দুশক্তি প্রথম। তো সেখান থেকে আমরা জানতে পারছি। এখান থেকে আমাদের যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে অজন্তা শিলালিপি কার সময় রচনা হচ্ছে, হরিসেনের সময় রচনা হচ্ছে। নেক্সট রুলার হচ্ছে প্রবরসেন। প্রবরসেন হচ্ছে বিন্দুশক্তির পুত্র ছিলেন এবং তারপরে তিনি সিংহাসনে বসেন। বিন্দুশক্তি এই বংশটা স্থাপন করেন অ্যাকচুয়ালি প্রবরসেনের সময় থেকে। বাকাটক বংশ রিয়েল পাওয়ারফুল হয়, প্রকৃত প্রতিষ্ঠাতা, সেই জন্য এনাকে বলা হয় প্রবরসেনকে। এবং দাক্ষিণাত্য বিদর্ভ অঞ্চলে তিনি বিশাল বড় একটা সাম্রাজ্য স্থাপন করেন, ম্যাপটা আমরা নেক্সট স্লাইডে দেখছি। এবং এনার রাজধানী ছিল হচ্ছে কাঞ্চনক, এখানে লিখছি আমি বাংলাতে কাঞ্চনক, ঠিক আছে, যেটা আজকে নাচনা নামে পরিচিত। ওকে, কাঞ্চনকের রাজধানী ছিল, এটা ইম্পর্টেন্ট। এনার যিনি পুত্র ছিলেন তার নাম হচ্ছে গৌতমী পুত্র। অ্যাকচুয়ালি এনার অনেকজন পুত্র ছিলেন, তাদের মধ্যে একজন পুত্র যার নাম গৌতমী পুত্র। এনার সঙ্গে নাগ বংশের একজন রুলার যার নাম হচ্ছে ভাবনাগা। এই ভাবনাগার কন্যার বিবাহ হচ্ছে, ঠিক আছে। তো তার ফলে কি হচ্ছে, একটা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স অর্থাৎ বৈবাহিক সম্পর্ক এখানে স্থাপিত হচ্ছে। আর এই গৌতমী পুত্র বলতে মানে নামগুলো গোলাপে না, ইনি গৌতমী পুত্র সাতকর্ণী বা এরকম কেউ নয়, ইনি একজন আলাদা ব্যক্তি, প্রবরসেনের পুত্র ছিলেন। তো এখানে একটা মিলিটারি মানে একটা বৈবাহিক সম্পর্ক স্থাপিত হচ্ছে। এনার যে সাম্রাজ্য সেটা বুন্দেলখণ্ড থেকে শুরু করে হায়দ্রাবাদ অব্দি, আজকের হায়দ্রাবাদ অব্দি বিস্তৃত ছিল। এবং ইনি অষ্টমের যজ্ঞ করেছিলেন, বাজপেয় যজ্ঞ, দু রকমের যজ্ঞ করেছিলেন ব্রাহ্মণ্য ধর্মের সঙ্গে রিলেটেড, অশ্বমেধ যজ্ঞ এবং বাজপেয় যজ্ঞ। তার মধ্যে অশ্বমেধ যজ্ঞ জানো ব্যাপারটা কি, যেটা ঘোড়া ছেড়ে দেওয়া হতো এবং যে যে জায়গায় ঘোড়াটা যেত সেই জায়গাগুলো ইনি মানে যে রাজা করছেন যজ্ঞটা তিনি দখল করে নিতেন, সেটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। এবং ইনি একমাত্র রুলার, এই বংশের একমাত্র রুলার যিনি সম্রাট উপাধি গ্রহণ করেছিলেন। ওকে, তাহলে বাকিরা কি এই গ্রহণ করেছিল টাইটেল, সেটা হচ্ছে মহারাজা। বাকি সমস্ত রুলারদের টাইটেল ছিল মহারাজা, ইনি শুধু সম্রাট উপাধি গ্রহণ করেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরে গুপ্ত বংশের পুরো ম্যাপ দেখানো হচ্ছে, নিচে এই অংশটাতে বাকাটকরা রাজত্ব করতো। বাকাটক বংশ দাক্ষিণাত্য অঞ্চলে মেনলি আজকে দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এই অবধি এটা বিস্তৃত ছিল। এদিকে মহারাষ্ট্র, গুজরাট, এই সমস্ত জায়গাগুলো এর আন্ডারে ছিল। যাই হোক, তো এনার চারজন পুত্র ছিল। এনার টোটাল চারজন পুত্র, একজনের নাম দেখলাম যে গৌতমী পুত্র, এছাড়াও চারজন পুত্র ছিল, মানে এছাড়াও আরো তিনজন পুত্র ছিল। এবং যখন ইনি মারা যান তখন এরা প্রত্যেকেই স্বাধীন হয়ে যায়, দিয়ে নিজেদের মতো করে শাসন করতে শুরু করে। যার মধ্যে বাকি ব্রাঞ্চগুলো সম্পর্কে বেশি কিছু জানা যায় না এবং খুব বেশি দিন রাজত্ব করেনি। দুটো ব্রাঞ্চ বেঁচে থাকে, একটা হচ্ছে এই ব্রাঞ্চটা যেটার নাম একটু আগে আমরা যে নাম দুটো দেখলাম, একটা হচ্ছে বাস্তুগুমলা ব্রাঞ্চ আর একটা হচ্ছে নন্দীবর্ধন ব্রাঞ্চ। ওকে, দুটো ব্রাঞ্চ বেঁচে থাকে, মানে দুটো আলাদা জায়গা থেকে শাসন হতে থাকে। গৌতমী পুত্র বলে যে রুলারের নাম দেখলাম, সরি যে পুত্রের নাম দেখলাম যার সঙ্গে নাগ বংশের একজন কন্যার বিবাহ হয়, সেই গৌতমী পুত্র বেশি দিন বাঁচেনি, খুব অল্প দিন বেঁচে ছিল। তার ফলে কি হচ্ছে, তার পুত্র যার নাম হচ্ছে রুদ্রসেন প্রথম, ইনি সিংহাসন লাভ করছেন। ঠিক আছে, ইনি সিংহাসন লাভ করে কি করছেন, প্রথমেই আলাদা হয়ে যাচ্ছেন, মেন যে পুরো বাকাটক বংশ ছিল সেটা ভাগ হয়ে যাচ্ছে এবং নন্দীবর্ধন বলে একটা জায়গাতে তিনি রাজধানী স্থাপন করছেন এবং যে নতুন ভাবে সেখান থেকে শাসন করতে শুরু করছেন। এই নন্দীবর্ধন জায়গাটা কোথায় পড়ে যাচ্ছে, আজকে নাগপুরের কাছে মহারাষ্ট্রে পড়ে যাচ্ছে। তো এইখান থেকে একটা নতুন ব্রাঞ্চ শুরু হয়ে যাচ্ছে যেটার নাম হচ্ছে নন্দীবর্ধন ব্রাঞ্চ। প্রবরসেনের আরো একজন পুত্র যার নাম হচ্ছে সর্বসেন,
এই সর্বসেন এও আবার আলাদা হয়ে যাচ্ছে এবং সে বাস্তুগুমলা বলে একটা জায়গাকে রাজধানী স্থাপন করে স্বাধীনভাবে শাসন করতে শুরু করছে এবং সেইখান থেকে শুরু হয়ে যাচ্ছে আরো একটা ব্রাঞ্চ, যেটা হচ্ছে বাস্তুগুমলা ব্রাঞ্চ। তো এই বাস্তুগুমলা কোথায় পড়ে যাচ্ছে? আজকের বিদর্ভের কাছে এটা পড়ে যাচ্ছে। তো এইভাবে দুটো বংশ শুরু হয়ে যাচ্ছে, দুটো বংশ ঠিক নয়, বাকাটক বংশ, কিন্তু দুটো আলাদা শাসন, দুটোই বাকাটক বংশ, পুরোটাই বাকাটক সাম্রাজ্য, কিন্তু দুজনের সঙ্গে দুজনের কোনো নেই, দুটো আলাদা ভাবে শাসন করছে, দুজন আলাদা ভাবে। বাকি যারা ছিল, বাকি দুজন পুত্র সম্পর্কে অত কিছু জানা যায় না এবং সম্ভবত বেশি দিন তারা রাজত্ব করেনি। ওগুলো আলটিমেটলি এই দুটো ব্রাঞ্চের মধ্যেই মিশে যায় এবং এই দুটো ব্রাঞ্চই সব থেকে বড় হিসেবে থেকে যায়। তো আলটিমেটলি এই জিনিসটা কবে হচ্ছে, এই ভাগটা কবে হচ্ছে? 340 খ্রিস্টাব্দে এরকম ভাগ হয়ে যাচ্ছে, ঠিক এর মৃত্যুর পরে, প্রবর সেনের মৃত্যুর পরে দিয়ে দুটো জায়গা থেকে রাজত্ব হচ্ছে এবং দুটো ব্রাঞ্চ তৈরি হচ্ছে। এদের সম্পর্কে আলাদা আলাদা একটু একটু জানতে হবে, যেখান থেকে ইম্পর্টেন্ট কিছু রয়েছে। আমরা ইতিহাসে এটা বরাবর দেখে এসেছি যে যখনই কোনো সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে বা ভেঙে যায়, তখন সেই সময়কার যেটা বড় সাম্রাজ্য বা বড় রুলার যদি কেউ থাকে, সে আগে চেষ্টা করবে কি, এদের মধ্যে প্রবলেম রয়েছে, এদেরকে দখল করে নাও, সহজ হবে। ভেঙে যাওয়া মানে ইউনিটি থাকলে সবসময় স্ট্রং থাকবে, যখনই ভেঙে যাবে তখনই প্রবলেম শুরু হয়ে যাবে। এখানেও ভেঙে যাচ্ছে, কিন্তু সেই সময় সব থেকে বড় যে সাম্রাজ্য ভারতের, তারা হচ্ছে গুপ্তরা। গুপ্তরা কিন্তু এদের উপর আক্রমণ করেনি, একবারও দেখা যাবে না যে গুপ্তদের সঙ্গে বাকাটকদের লড়াই হচ্ছে, বরঞ্চ গুপ্তদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক হচ্ছে, ভালো সম্পর্ক স্থাপন হচ্ছে। এর পিছনে মেন কারণ হচ্ছে ভারতের পশ্চিম অংশে, আমরা যদি এখানের ম্যাপটা দেখি, পশ্চিম অংশে এই জায়গাটাতে সেই সময় রাজত্ব করতো একটা খুব পাওয়ারফুল রাজবংশ, তারা পশ্চিমী ক্ষত্রপ নামে পরিচিত ছিল। পশ্চিম ক্ষত্র মানে শক রাজারা, ঠিক আছে, শক রাজারা এখানে রাজত্ব করতো, যারা খুবই পাওয়ারফুল ছিল। তো এদেরকে হারানোর জন্য মেনলি গুপ্তরা এদের সঙ্গে করে সম্পর্ক স্থাপন করে। উপরে যে ম্যাপটা গুপ্তদের দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সময় দেখানো হচ্ছে। সমুদ্রগুপ্তের সময় এত অব্দি সাম্রাজ্য বিস্তৃত ছিল, ঠিক আছে, এই জায়গাগুলো সবই পশ্চিমী ক্ষত্রপদের আন্ডারে ছিল। এবার এদের সঙ্গে যদি লড়াই করতে হয়, নিচের বাকাটকদের সঙ্গে সব অ্যালায়েন্স করা, চুক্তি করা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, কারণ দুদিক থেকে আক্রমণ করা যাবে এবং এরা যথেষ্ট পাওয়ারফুল ছিল। তো সেই জন্য অ্যাকচুয়ালি এদের সঙ্গে মিত্রতা স্থাপন করা হয় এবং বাকাটক এবং গুপ্তদের মধ্যে কোনোদিনই লড়াই হয়নি। এবং যখন আমরা দেখবো চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য শাসন করছেন, তখন সেম এই ঘটনাটাই হয়, এরা দুজন মিলে এখানকার যারা পশ্চিমী ক্ষত্রপ ছিল তাদেরকে হারিয়ে দিচ্ছে। তো এইটা একটা মেন কারণ ছিল ওয়েস্টার্ন ক্ষত্রপ বা পশ্চিমী ক্ষত্রপদেরকে হারানো, সেই জন্য এদের মধ্যে কোনোদিনই লড়াই হয়নি। ফার্স্টে আমরা নন্দীবর্ধন ব্রাঞ্চ সম্পর্কে পড়বো এবং প্রথম যিনি রুলার এই বংশের, রুদ্রসেন প্রথম, 340 থেকে 365 খ্রিস্টাব্দ তিনি রাজত্ব করেন। নন্দীবর্ধন, যেটা আজকে নাগপুরের কাছে অবস্থিত, সেই জায়গা থেকে শাসন করতেন, নন্দীবর্ধনের রাজধানী স্থাপন করে। তো এরকম কোশ্চেন তোমরা পেয়ে যাবে যে নন্দীবর্ধন ব্রাঞ্চের প্রতিষ্ঠাতাকে, তিনি হচ্ছেন রুদ্রসেন প্রথম এবং ইনি মহাভৈরবের ফলোয়ার ছিলেন। অতটা ইম্পর্টেন্ট নয়, শিবের একজন অবতার যার নাম হচ্ছে মহাভৈরব, তার ফলোয়ার ছিলেন, মানে ওয়ান টাইপ অফ আমরা বলতে পারি এরা সবাই ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিল। নেক্সট রুলার পৃথ্বীসেন প্রথম, যিনি 365 থেকে 390 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেন। ইনি সম্ভবত একজন খুব ভালো রুলার ছিলেন, শক্তিশালী রুলার ছিলেন, কারণ এনাকে কম্পেয়ার করা হচ্ছে যুধিষ্ঠিরের সঙ্গে। যুধিষ্ঠিরকে আমরা এতে পড়েছি, মহাভারতের যুধিষ্ঠির, যিনি খুব ফেমাস ক্যারেক্টার, তাকে খুব সম্মান করা হয়, তার সঙ্গে তুলনা করা হচ্ছে পৃথ্বীসেন প্রথমকে। তো সম্ভবত ইনি খুব হাম্বেল, খুব, কারণ আমরা যুধিষ্ঠিরের নাম বললেই প্রথমে কি মনে হয়, তিনি সত্যিবাদী ছিলেন, সৎ ছিলেন, সেই রকম কোয়ালিটি হয়তো সম্ভবত এনারও ছিল, সেই জন্য এনাকে করা হয়, এই নামটা দেওয়া হচ্ছে, এনার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে। আর এই সময় একটা শহর এই জায়গাতে দাক্ষিণাত্য অঞ্চলে বৃদ্ধি পেতে, মানে শক্তিশালী হতে বা সুনাম অর্জন করতে থাকে, যেটার নাম হচ্ছে পদ্মপুর, মানে পদ্মপুর বলতে পারো, পদ্মপুর, ঠিক আছে। প্রত্যেকটা দিক থেকে আর্কিটেকচার, প্রত্যেকটা দিক থেকে এই শহরটা প্রচন্ড সুনাম করে। যেমন করে আমরা মগধের নাম পাই, মগধ একটা টাইমে খুব বেশি নাম করে ফেলে, তারপরে একটা টাইমে আসে যখন মগধের নাম পড়ে যায়, কনৌজের নাম পড়ে খুব শক্তিশালী হয়, মানে কনৌজের নাম খুব ফেমাস হয়ে যায়।
তো সেরকমই দাক্ষিণাত্যে একটা শহর পদ্মপুর, এটার নাম এই সময় থেকে হতে শুরু করে এবং এই জায়গাতে অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার তৈরি হয়, প্লাস এখানটায় শিল্প স্থাপত্য এগুলো সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে। এবং এনার সঙ্গেই পৃথ্বীসেন প্রথমের সঙ্গে চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য একটা জোট তৈরি করছে এবং জোট তৈরি করে এই সময় মালব কাথিয়াওয়াড় অঞ্চলে যারা পশ্চিমী ক্ষত্রপ ছিল, শক রাজারা ছিল, তাদেরকে পরাজিত করছে। তো এই ঘটনাটা এই সময়টাতেই হয়। শুধু তাই নয়, এদের সঙ্গেই একটা বৈবাহিক সম্পর্ক হয়েছিল, কারণ পৃথ্বীসেন যিনি রুলার, তার যিনি পুত্র ছিলেন রুদ্রসেন সেকেন্ড, এনার সম্পর্কে আমরা আগের দিন একটু জেনে এসেছিলাম যে রুদ্রসেন সেকেন্ডের সঙ্গে প্রভাবতী গুপ্তর বিবাহ হয়েছিল এবং প্রভাবতী গুপ্ত হচ্ছেন চন্দ্রগুপ্ত দ্বিতীয়র কন্যা ছিলেন। তো এই সময়তেই সেই বৈবাহিক সম্পর্কটা স্থাপিত হয়। ইনিও একজন শৈব ছিলেন, ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিলেন। তো নেক্সট রুলার হচ্ছেন রুদ্রসেন দ্বিতীয়, 390 থেকে 395, খুব অল্প টাইম, মাত্র 5 বছর তিনি বেঁচে ছিলেন। অ্যাকচুয়ালি তিনি অসুস্থ হয়ে মারা যান এবং যখন তিনি মারা যান তখন প্রভাবতী গুপ্ত সমস্ত ক্ষমতা দখল করে নেন এবং তিনি তার পুত্রদের সিংহাসনে বসিয়ে নিজে শাসন করতেন এবং তার শাসনে সাহায্য করছে এসেকে চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য। যার ফলে কি হচ্ছে, এই সময়টাতে রুদ্রসেন সেকেন্ডের পর থেকে অ্যাকচুয়ালি এই বাকাটকদের এই যে ব্রাঞ্চটা, নন্দীবর্ধন ব্রাঞ্চটা, এরা পুরোপুরি গুপ্তদের আন্ডারে চলে আসছে। ওয়ান টাইপ অফ, মানে দখল হচ্ছে না, কিন্তু গুপ্তরাই এখানে মেনলি, চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্যরই শাসন মেনলি এখানে চলতো, কারণ বড় কোনো রুলার ছিলেন না। রুদ্রসেন সেকেন্ড মারা গেছেন, পুত্ররা ছোট ছোট ছিল। অ্যাকচুয়ালি এই সময় প্রভাবতী গুপ্তর 3 জন পুত্রের নাম জানা যায়। 3 জনের নাম দিবাকর সেন, দামোদর সেন এবং হচ্ছে প্রবর সেন। এদের মধ্যে একজন সম্ভবত মারা গেছিলেন, এই দিবাকর সেন সম্ভবত খুব তাড়াতাড়ি মারা যান। সেই জন্য বলা হয় যে প্রভাবতী গুপ্ত একটা সম্পর্কে লেখা রয়েছে যে প্রভাবতী গুপ্ত হচ্ছে মাদার অফ টু কিং। প্রভাবতী গুপ্তকে বলা হচ্ছে 2 রাজার মাতা। এবং কোথায় এটা লেখা রয়েছে, এটা হচ্ছে একটা প্লেট, কপার প্লেট লেখা রয়েছে। কপার প্লেট মানে তাম্রপত্র, যেটার নাম হচ্ছে মারেগাঁও কপার প্লেট। ওকে, মারেগাঁও কপার প্লেট, এটা প্রভাবতী গুপ্ত ইস্যু করেছিলেন, তিনিই লিখেছিলেন। সেখানে লেখা রয়েছে মাদার অফ টু কিং, তার মানে এই দুজন বেঁচেছিলেন, দামোদর সেন এবং প্রবর সেন। ওকে, তো এইভাবে এই সময় শাসিত হতো। প্রবর সেন সেকেন্ড যে রুলার, তিনি আলটিমেটলি এই দুজনের মধ্যে বেশি শক্তিশালী ছিলেন সম্ভবত, এবং তিনি এর পরের রুলার হন। যতদিন না এই দুজন একসাথে রাজত্ব করছিলেন, যতদিন মানে প্রভাবতী গুপ্ত মেন রুলার, মেন কন্ট্রোল করতো। এবার একটা টাইমে প্রবর সেন সেকেন্ড শক্তিশালী হয়, তিনি যোগ্য ছিলেন এবং তিনি শাসক হয়ে যান এবং তিনি একটা নতুন রাজধানী তৈরি করেন, সেটা হচ্ছে প্রবরপুর। এটা ইম্পর্টেন্ট, প্রবরপুর বলে একটা তিনি রাজধানী স্থাপন করেন। এটা কোন জায়গাতে, আজকে ওয়ার্ধা ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্রের ওয়ার্ধা ডিস্ট্রিক্টে পড়ে যাচ্ছে। এই রুলার খুব ইম্পর্টেন্ট অন্য দিক থেকে, মানে শাসন বা রাজ্য জয় নয়, তিনি একটা বিখ্যাত গ্রন্থ রচনা করেন এবং গ্রন্থ নয় ঠিক, অ্যাকচুয়ালি এটা কবিতা, প্রাকৃত ভাষায় লেখা। এরা প্রত্যেকেই প্রাকৃত ভাষাতেই লিখেছেন এবং সেইটার নাম হচ্ছে সেতুবন্ধ। খুব ইম্পর্টেন্ট একটা রচনা, সেতুবন্ধ কাব্য, বা এটাকে রাবণ বাহা বলা হয়। ওকে, রাবণ বাহা বলা হয়। তো এইটা তিনি রচনা করছেন। অ্যাকচুয়ালি তিনি শৈব ছিলেন, শিবের ফলোয়ার ছিলেন, কিন্তু তা সত্ত্বেও রামের রামের এই জার্নি, কিভাবে তিনি ভারত থেকে শ্রীলঙ্কায় যান, এই সমস্ত নিয়ে একটা রচনা করেন, এটা যেটা সেতুবন্ধ। তো মোস্ট ইম্পর্টেন্ট তিনি এই কারণেই, এই রচনাটা করার জন্য। ওকে, কাদম্ব বংশের সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক হয়, এটা এরকম একটা ব্যাপার ছিল। কাদম্ব বংশের একজন রুলার ছিলেন এই সময়, যার নাম হচ্ছে কাকুস্ত্র বর্মন। কাকুস্ত্র বর্মনের সঙ্গে এনার পুত্র, যার নাম হচ্ছে নরেন্দ্র সেন, তার বিবাহ হয়। তো এইভাবে একটা হয়, বৈবাহিক সম্পর্ক হয়। যাই হোক, নরেন্দ্র সেন যিনি এই বংশের একজন রুলার ছিলেন এবং প্রবর সেন সেকেন্ডের পুত্র। কিন্তু এনার সময় থেকে এরা দুর্বল হতে থাকে, এই নন্দীবর্ধন ব্রাঞ্চ এটা দুর্বল হতে থাকে এবং এই সময়তে আক্রমণ শুরু হয়। সেই সময় নল বলে একটা রাজবংশ রাজত্ব করত, সেই নল বংশের একজন রুলার, যার নাম হচ্ছে ভাবাদত্ত বর্মন। অত ইম্পর্টেন্ট নাম নয়, কিন্তু মনে রাখবেন নল বংশের আক্রমণ এই সময় হয়। অন্যদিকে এরপরের যিনি রুলার, তার নাম হচ্ছে পৃথ্বীসেন সেকেন্ড। 460 থেকে 480
অব্দি রাজত্ব করেন এবং ইনি হচ্ছেন লাস্ট রুলার। এনার সময়তে এসে এই যে নন্দীবর্ধন ব্রাঞ্চটা সেটা বন্ধ হয়ে যায়, সেই বংশটা ফাইনালি ধ্বংস হয়ে যায়। এই সময়তে বিভিন্ন জায়গা থেকে আক্রমণ হওয়া শুরু হয়। ইভেন যে বাস্তুগুমলা ব্রাঞ্চ, যেটা আমরা এর পরের এতে পড়বো স্লাইডে, তো সেই বাস্তুগুমলা ব্রাঞ্চ এই সময় আক্রমণ করতে শুরু করে 3বার। হরিসেন বলে যিনি রুলার ছিলেন বাস্তুগুমলা ব্রাঞ্চের, তিনি 3বার আক্রমণ করেন। আচ্ছা, নল বংশ এই সময় আবার আক্রমণ করে। তো এই সমস্ত আক্রমণের মাধ্যমে এই যে এটা ডাইনেস্টিটা, বংশটা, সেটা ধ্বংস হয়ে যায় এবং ইনি হচ্ছেন লাস্ট রুলার। আর এনার মৃত্যুর পরে কি হচ্ছে, যে হরিসেন ছিলেন বাস্তুগুমলা ব্রাঞ্চের, সেই হরিসেন এই পুরো অঞ্চলটা দখল করে নেন, দিয়ে আবার পুনরায় একটা সম্পূর্ণ বাকাটক বংশ স্থাপন হয়। তো নেক্সট হচ্ছে বাস্তুগুমলা ব্রাঞ্চ। এরা বাস্তুগুমলা ব্রাঞ্চ নামে কেন পরিচিত, কারণ এদের রাজধানী ছিল হচ্ছে বাস্তুগুমলা, যেটা আজকের মহারাষ্ট্রের ওয়াসিম, এই সমস্ত মহারাষ্ট্রে পড়ে যাচ্ছে মেনলি। এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সর্বসেন। যেরকম বললাম যে বাকাটক দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, সর্বসেন একটা অংশ নিয়ে রাজত্ব করতে থাকেন। তো সর্বসেন হচ্ছেন এই বংশের এই ব্রাঞ্চটার প্রতিষ্ঠাতা। তো সর্বসেন 330 থেকে 355 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেন। ইনি একটা টাইটেল নিচ্ছেন যেটার নাম হচ্ছে ধর্ম মহারাজা। ধর্ম মহারাজা, ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট, ধর্ম মহারাজা টাইটেল নেয়। আচ্ছা, ইনিও একজন প্রাকৃত কবি ছিলেন এবং এনার মেন যে কাজ, এই কারণেই তিনি ইম্পর্টেন্ট। অবশ্যই প্রথম কথা, এই টাইটেলটা ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হরি বিজয় বলে একটা তিনি রচনা করেন। যদিও হরি বিজয়ের যে রচনাটা সেটা আজকে খুঁজে পাওয়া যায়নি, নষ্ট হয়ে গেছে। তবে হরি বিজয়ের কিছু হরি বিজয়ে যা রচিত ছিল সেটা গাথা সপ্তশতী বলে একটা রচনার মধ্যে রয়েছে এবং এটাকে রচনা করছেন হাল, গাথা সপ্তশতী। যদিও হাল হচ্ছেন সাতবাহন বংশের একজন রুলার ছিলেন, ঠিক আছে, সাতবাহন বংশের একজন রুলার ছিলেন। তো এনার থেকে অনেক আগেকার, তাই তো। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, যে হাল যেটা রচনা করেছিলেন গাথা সপ্তশতী, সেটার উপরেই অ্যাকচুয়ালি হরি বিজয় রচিত ছিল। কিন্তু যেহেতু হারিয়ে গেছে এটা, সেই জন্য ঐতিহাসিকরা সেটাই বলছেন যে এটার উপরে একটা টিকা ছিল। সম্ভবত এই হালের যে রচনাটা গাথা সপ্তশতী, তার উপরে একটা টিকা হচ্ছে হরি বিজয়। যাই হোক, এরকম কিছু জিনিস এখান থেকে ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে বিন্দুশক্তি সেকেন্ড বা বিন্দুসেন নামেও ইনি পরিচিত ছিলেন। 355 থেকে 400 খ্রিস্টাব্দ অব্দি ইনি রাজত্ব করেন। ইম্পর্টেন্ট কোন রুলার নয়, ইনি কাদম্ব বংশকে পরাজিত করেন। কাদম্ব বংশ এটা বানবাসী অঞ্চলে শাসন করতো, ঠিক আছে, কর্ণাটকে পড়ে যাচ্ছে বানবাসী, সেখানে রাজত্ব করছে। এরপরে কয়েকজন রুলার আছেন, প্রবর সেন সেকেন্ড, দেব সেন, ঠিক আছে, হরি সেন, এরকম আছেন। তাদের মধ্যে এরা কেউ ইম্পর্টেন্ট নয়, হরি সেন নামটা ইম্পর্টেন্ট। হরি সেন একজন শক্তিশালী রুলার ছিলেন, কারণ হরি সেন কি করছেন, বা যে এই ব্রাঞ্চটা ছিল নন্দীবর্ধন ব্রাঞ্চ, তাদের উপর আক্রমণ করে এবং দিয়ে সেই জায়গাটা দখল করে নিয়ে ফাইনালি পুরো বংশটা একত্রিত হয়ে যায়। তো ইউনাইটেড করেন তিনি দুটো বংশকে, বাকাটকদের যে দুটো ভাগ হয়ে গেছিল তাদেরকে আবার পুনরায় এক করেন। ওকে, এনার কথা লেখা রয়েছে ডান্ডিন বলে, যিনি একজন একটা বিখ্যাত রচনা করেছিলেন ডান্ডিন, সেটা হচ্ছে 10 কুমার চরিত, ঠিক আছে, 10 কুমার চরিত এটা রচনা করছেন, সেখানে এনার সম্পর্কে লেখা রয়েছে। ওকে, আর থলনার বলে একটা কপার প্লেট, থলনার তাম্রপত্র, সেখানেও এনার সম্পর্কে লেখা রয়েছে যে ইনি কিছু গ্রাম ফাম দান করছেন, এইগুলো লেখা রয়েছে। কারণ কপার প্লেটের কাজই হচ্ছে গ্রাম দান করা বা জমি দান করা, এই সমস্ত সম্পর্কে লেখা। এনার সময়তে হচ্ছে অজন্তা যে গুহা, সেখানেও কিছু কেভ তৈরি হচ্ছে, যেমন গুহা নাম্বার 16 এবং ঘটোৎকচ কেভ বলে একটা গুহা রয়েছে, ঘটোৎকচ গুহা, সেই দুটো। এনার একজন মিনিস্টার, মন্ত্রী, যার নাম হচ্ছে বরাহদেব তৈরি করছেন এবং এনার নামটা লেখা রয়েছে, ঠিক আছে। ফাইনালি এনার পর থেকে আবার এই যে ব্রাঞ্চটা রয়েছে বাস্তুগুমলা ব্রাঞ্চ, সেটাও দুর্বল হয়ে যায় এবং আলটিমেটলি এখানে ছোট ছোট কিছু রাজবংশ, তারা এই সমস্ত জায়গাগুলোকে ভাগ করে নিজেরা ছোট ছোট করে শাসন করতে শুরু করে, যেমন নল বংশ, কাদম্ব বংশ, কলচুরি, ঠিক আছে, মালবের যশোদ বর্মন। এরা এই পুরো যতটা বাকাটকদের অংশ ছিল সেগুলোকে ভাগ করে নেয় এবং দিয়ে শাসন করতে শুরু করে।
তো আলটিমেটলি এইভাবে এদের ইতিহাস শেষ হয়। তো আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। আমরা পুরো বংশ সম্পর্কে জেনে নিলাম, যেগুলো ইম্পর্টেন্ট ছিল। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক এবং শেয়ার করো, এবং চ্যানেলটায় যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দিও। তোমরা পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, বা দ্য জিকে একাডেমি সার্চ করলেও তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবে, যেখানে তোমরা পিডিএফ গুলো এবং ক্লাসের নোটিফিকেশন পাবে। এছাড়াও ফেসবুক পেজ রয়েছে, যদি তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকে ফেসবুকে ফলো করে নিও। টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যদি তোমাদের কিছু বলার থাকে ফেসবুকে, টেলিগ্রামে বা টেলিগ্রামে, হ্যাঁ, এবং ইনস্টাগ্রামে, এই তিনটে জায়গাতে মেসেজ করতে পারো। আজকের ক্লাসটা এই অবধি থাকছে। নেক্সট দিন আমরা গুপ্ত এবং ওয়াকাটক বংশের আন্ডারে শিল্প, স্থাপত্য, সাহিত্য এবং শাসন ব্যবস্থা এইগুলো সম্পর্কে পড়বো। তো এই ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।